গাইস, আজকের এই ভিডিওতে একজন রাশিয়ান প্লেরাইট এবং শর্ট স্টোরি রাইটার অ্যান্টন চেখভের লেখা একটা শর্ট স্টোরি দ্য বেট নিয়ে ডিসকাস করব। খুব সুন্দর একটা শর্ট স্টোরি। স্টোরিটার মধ্যে একটা ভালো মেসেজ আছে, একটা ভালো বার্তা আছে। অ্যান্টন চেখভের পুরো নাম অ্যান্টন প্যাভলোভিচ চেখভ, একজন রাশিয়ান রাইটার। দ্য বেট স্টোরিতে একজন ধনী খামখেয়ালি ব্যাংকার আর একজন ইয়াং লয়ার, একজন তরুণ আইনজীবী, এই দুজনের মধ্যে একটা বাজি হয়। তারা একটা বাজি ধরে, তাদের মধ্যে অদ্ভুত একটা এগ্রিমেন্ট বা চুক্তি হয়। সেইটা নিয়েই স্টোরিটা। তো শুরু করা যাক দ্য বেট বাই অ্যান্টন চেকভ। স্টোরিটা শুরু হচ্ছে অন্ধকার শরৎকালের এক রাত দিয়ে, যখন ব্যাংকার তার স্টাডি রুমে খুব চিন্তিতভাবে পায়চারি করছিলেন আর 15 বছর আগের একটা ঘটনা মনে করছিলেন। মানে ব্যাংকার এখানে ফ্ল্যাশব্যাকে যাচ্ছেন। কি হয়েছিল 15 বছর আগে? 15 বছর আগে শরতের এক সন্ধ্যায় ব্যাংকার একটা পার্টি দিয়েছিলেন। সেই পার্টিতে অনেক সব বড় বড় মানুষের সমাগম হয়েছিল আর ইন্টারেস্টিং কনভারসেশনস হচ্ছিল। সেই সব কনভারসেশনের মধ্যে তারা ক্যাপিটাল পানিশমেন্ট নিয়েও কথা বলছিলেন। ক্যাপিটাল পানিশমেন্ট, যার মানে ডেথ সেন্টেন্স বা মৃত্যুদণ্ড। সেখানে উপস্থিত বেশিরভাগ গেস্ট, যাদের মধ্যে জার্নালিস্ট বা সাংবাদিক ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন, তারা মৃত্যুদণ্ডকে ডিসঅ্যাপ্রুভ করলেন, মানে অনুমোদন করলেন না। তারা মৃত্যুদণ্ডের পক্ষে ছিলেন না। তাদের মতে মৃত্যুদণ্ডের মতো শাস্তি খ্রিশ্চান স্টেটে ইমমরাল বা অনৈতিক। তাদের মধ্যে বেশ কয়েকজনের মতে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড সরিয়ে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তি প্রতিস্থাপন করা উচিত। তখন সেই ব্যাংকার বললেন, যিনি সেই পার্টির হোস্ট ছিলেন, তিনি বললেন, আমি কিন্তু আপনাদের সঙ্গে একমত নই। তার মতে ডেথ পেনাল্টি যাবজ্জীবন কারাদণ্ডের থেকে আরও বেশি মরাল, আরও বেশি মানবিক। কারণ ক্যাপিটাল পানিশমেন্ট কোনো অপরাধীর জীবন একেবারে শেষ করে দেয়, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তাকে ধীরে ধীরে মারে। ব্যাংকার তাদের প্রশ্ন করেন, কোন এক্সিকিউশনার বা জল্লাদ বেশি মানবিক? যে আপনার জীবনকে কয়েক মিনিটে শেষ করে ফেলে, মানে আপনাকে কয়েক মিনিটে মেরে ফেলে, নাকি সে যে ধীরে ধীরে আপনার জীবনকে বছরের পর বছর ধরে শেষ করে? ওই সমস্ত গেস্টদের মধ্যে একজন বলে উঠলেন, দুটোই ইকুয়ালি ইমমরাল বা সমানভাবে অনৈতিক, কারণ দুটোর উদ্দেশ্য একই, জীবন কেড়ে নেওয়া। রাষ্ট্র ঈশ্বর নয়, রাষ্ট্র যে জিনিস ফিরিয়ে দিতে পারবে না সেই জিনিস কেড়ে নেওয়ারও কোনো অধিকার নেই। তাদের মধ্যে একজন ইয়াং লয়ার ছিলেন, তার বয়স 25। এ বিষয়ে তার মতামত যখন জানতে চাওয়া হয়, সেই লয়ার বললেন যে ডেথ সেন্টেন্স আর লাইফ সেন্টেন্স, মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড, দুটোই ইকুয়ালি ইমমরাল। কিন্তু যদি এই দুটোর মধ্যে আমাকে একটা পছন্দ করতে বলা হয়, তাহলে আমি সেকেন্ড অপশানটাই চুজ করব, মানে যাবজ্জীবন কারাদণ্ডটাই বেছে নেব। কারণ যেমন করেই হোক বেঁচে থাকাটা একদম মারা যাওয়ার চেয়ে ভালো। তখন আর্গুমেন্ট বেশ জোরালো হলো। ব্যাংকার খুব এক্সাইটেড হয়ে গেলেন। তিনি সজোরে টেবিলে আঘাত করলেন হাত দিয়ে আর চিৎকার করে লয়ারকে বললেন, এটা মোটেই সত্যি নয়, আমি 2 মিলিয়ন রুবেলের বাজি ধরছি। গাইস, রুবেল হচ্ছে রাশিয়ান মুদ্রার একক। তো ব্যাংকার চিৎকার করে বলে উঠলেন যে আমি 2 মিলিয়ন রুবেলের বাজি ধরছি যে তুমি নির্জন কারাবাসে 5 বছরও থাকতে পারবে না। তখন লয়ার বললেন যে আপনি যদি একান্তই সেটা চান, তাহলে আমি 5 বছর নয়, 15 বছর নির্জন কারাবাসে কাটাতে পারি। ব্যাংকার বললেন, আচ্ছা, 15 বছর? তখন সবাইকে সাক্ষী রেখে ব্যাংকার 2 মিলিয়ন রুবেলের বাজি ধরলেন। ইয়াং লয়ার বললেন, ঠিক আছে, আমিও রাজি। আপনি আপনার 2 মিলিয়ন পণ রাখলেন আর আমি আমার স্বাধীনতা পণ রাখলাম। একটা মিনিংলেস বেট হয়ে গেল, একটা অর্থহীন অদ্ভুত একটা বাজি ধরা হয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যাংকার অনেক টাকার মালিক ছিলেন, আর খামখেয়ালি ছেলেমানুষিপূর্ণ ব্যাংকার এই বাজিতে বেশ আনন্দিত ছিলেন। রাতের খাবার সময় ব্যাংকার ইয়াং লয়ারকে বেশ একটু মজা করেই বললেন, ইয়াং ম্যান, এখনও হাতে সময় আছে, ভেবে দেখো। আমার কাছে 2 মিলিয়ন অতি তুচ্ছ, কিন্তু তুমি তোমার জীবনের সবচেয়ে ভালো 3-4টে বছর হারাবে। আমি 3-4টে বছরই বলছি, কারণ তুমি এর চেয়ে বেশি নির্জন কারাবাসে কাটাতে পারবে না। ভুলে যেও না, স্বেচ্ছায় নির্জনবাস কিন্তু কম্পালসারি বা বাধ্যতামূলক নির্জনবাসের থেকে অনেক কঠিন। এই ভাবনাটা যে তোমার যে কোনো মুহূর্তে স্বাধীন হয়ে বেরিয়ে যাওয়ার অধিকার আছে, এই চিন্তাটাই বন্দিদশায় তোমার অস্তিত্বকে বিষময় করে তুলবে, বিষাক্ত করে তুলবে। তোমার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। এইবার গল্পটা প্রেজেন্টে আসছে। 15 বছর পর আজকে ব্যাংকারের মধ্যে একটা আফসোস হচ্ছে বাজিটা ধরার জন্য।
তিনি ভাবছেন যে ওই বাজির উদ্দেশ্য কী ছিল? একটা মানুষের জীবনের ১৫টা বছর হারিয়ে আর আমার ২ মিলিয়ন হারিয়ে কার কী ভালো হলো? কার কী লাভ হলো এতে? এতে কি প্রমাণ হবে? এটা কি প্রমাণ করতে পারবে যে ডেথ পেনাল্টি, যাবজ্জীবন কারাদণ্ডের থেকে ভালো বা খারাপ? না, এ সব কিছুই অর্থহীন ব্যাপার। আমার দিক থেকে সবটা খামখেয়ালিপনা, আর ওই ইয়াং লয়ারের দিক থেকে দেখতে গেলে টাকার লোভ ছাড়া আর কিচ্ছুই না। তারপর ব্যাংকার মনে করছেন, মানে ফ্ল্যাশব্যাকে যাচ্ছেন, ১৫ বছর আগে ফিরে যাচ্ছেন। তিনি মনে করলেন যে সেই সন্ধ্যার পর কী হয়েছিল। সেই সন্ধ্যার পর ঠিক হলো যে ইয়াং লয়ারকে কঠোর নজরদারির মধ্যে ব্যাংকারের বাগানে একটা ঘরের মধ্যে বন্দি দশার বছরগুলোকে কাটাতে হবে। এই ১৫ বছরের মধ্যে এই তারপর ব্যাংকার মনে করছেন, মানে ফ্ল্যাশব্যাকে যাচ্ছেন, ১৫ বছর আগে ফিরে যাচ্ছেন। তিনি মনে করলেন যে সেই সন্ধ্যার পর কী হয়েছিল। সেই সন্ধ্যার পর ঠিক হলো যে ইয়াং লয়ারকে কঠোর নজরদারির মধ্যে ব্যাংকারের বাগানের একটা ঘরের মধ্যে বন্দি দশার বছরগুলোকে কাটাতে হবে। এই ১৫ বছরের মধ্যে একবারও লয়ার ঘরের চৌকাঠ পেরোতে পারবেন না, অন্য কোনো মানুষের সাথে দেখা করতে পারবেন না, এমনকি মানুষের কণ্ঠস্বর পর্যন্ত শুনতে পাবেন না, এবং লেটার কিংবা নিউজ পেপার রিসিভ করতে পারবেন না। হ্যাঁ, তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা বাদ্যযন্ত্র এবং বই রাখতে পারবেন, এবং চিঠি লিখতে, মদ্যপান করতে, ধূমপান করতেও পারবেন। এগুলো অ্যালাউ করা হবে। এগ্রিমেন্ট অনুযায়ী বাইরের জগতের সঙ্গে তার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ওই ঘরের মধ্যে থাকা একটা ছোট জানালা। সেই জন্যই সেই জানালাটা তৈরি করা হয়েছিল। বই, মিউজিক, ওয়াইন যা কিছু তার পাওয়ার ইচ্ছা হতো, সেইটাই সেই লয়ার একটা ছোট নোট বা চিরকুটে লিখে দেবেন। সেইগুলো তিনি পাবেন, কিন্তু সবটাই সেই ছোট জানালাটা দিয়ে। সেই এগ্রিমেন্ট বা চুক্তিতে খুঁটিনাটি সব ডিটেলে লেখা ছিল, যেগুলো লয়ারের বন্দিজীবনকে স্ট্রিক্টলি নির্জন, একাকী করে তুলবে, আর তাকে ১৫ বছর সেখানে থাকতে বাধ্য করবে, যেটা শুরু হবে ১৮৭০ সালের ১৪ই নভেম্বর ১২টা থেকে, আর শেষ হবে ১৮৮৫ সালের ১৪ই নভেম্বর ১২টায়। লয়ার যদি কোনোভাবে সামান্যতম চেষ্টাও করেন এই চুক্তি ভাঙার, এমনকি চুক্তি শেষ হওয়ার যে সময় তার ২ মিনিট আগেও যদি লয়ার চুক্তি ভাঙার সামান্যতম চেষ্টাও করেন, তাহলে ব্যাংকার কিন্তু তার পণ থেকে মুক্ত হয়ে যাবেন। মানে তাহলে আর ব্যাংকার তাকে ২ মিলিয়ন দেবেন না। বন্দি দশার ১ম বছর লয়ার প্রচণ্ডভাবে একাকিত্ব আর ডিপ্রেশনে ভুগতে থাকেন। তার ঘর থেকে একনাগাড়ে দিনরাত পিয়ানোর শব্দ শোনা যেত। তিনি কিন্তু ওয়াইন আর টোব্যাকো, মানে মদ আর তামাক রিফিউজ করেছিলেন। মদ আর তামাক তিনি খাননি। তিনি লিখেছিলেন, ওয়াইন আমাদের ডিজায়ারগুলোকে, আমাদের ইচ্ছা, কামনা, বাসনাগুলোকে উত্তেজিত করে দেয়, আর ডিজায়ারগুলোই একজন কারাগারে বন্দি ব্যক্তির সবচেয়ে খারাপ শত্রু। তাছাড়া ভালো ওয়াইন পান করে কাউকে দেখতে না পাওয়ার মতো বিষণ্ণ ব্যাপার আর কিছু হতে পারে না। আর টোব্যাকো ঘরের বাতাস নষ্ট করে দেয়, ঘরের বাতাস দূষিত করে। ১ম বছরে তিনি কিছু হালকা ধরনের বই চেয়েছিলেন, যেমন কমপ্লিকেটেড লাভ প্লটের নভেলস বা উপন্যাস, কিছু সেন্সেশনাল এবং ফ্যান্টাস্টিক স্টোরি ছিল ইত্যাদি। ২য় বছরে তার পিয়ানো বাজানো বন্ধ হয়ে গেল, পিয়ানোর আওয়াজ আর শোনা গেল না। এই সময় তিনি শুধু ক্লাসিক বইগুলো পড়তেন। 5th ইয়ারে আবার মিউজিক শোনা যেতে লাগলো। তিনি ওয়াইন চাইলেন, মদ চাইলেন। যারা জানালা দিয়ে তাকে দেখতো তারা বলল যে লয়ার সারা বছর ধরে শুধু খেতেন, মদ্যপান করতেন আর বিছানায় শুয়ে কাটাতেন, বারবার হাই তুলতেন আর নিজের সঙ্গে মনে মনে রেগে গিয়ে কথা বলতেন। তিনি তখন বই পড়তেন না। মাঝে মাঝে লয়ার রাতের বেলা উঠে বসে পড়তেন লেখার জন্য। তারপর ঘন্টার পর ঘন্টা ধরে লিখতেন, আর যেগুলো লিখতেন সেগুলো নিজেই সকালবেলা ছিঁড়ে ফেলতেন। একাধিকবার তাকে কাঁদতেও শোনা গেছে। বোঝাই যাচ্ছে এগুলো তার প্রচণ্ড মানসিক অবসাদ আর মানসিক যন্ত্রণার ফল। 6th ইয়ারের সেকেন্ড হাফে বা ৬ষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে প্রচণ্ড আগ্রহ ভরে তিনি ল্যাঙ্গুয়েজ, ফিলসফি, হিস্ট্রি এইসব পড়তে লাগলেন। তিনি সবসময় এই সব বিষয়গুলোতেই ডুবে থাকতেন, এবং ব্যাংকারকেও যথেষ্ট বেগ পেতে হয় তার এইসব বইয়ের যোগান দিতে। এই সময় বন্দি লয়ারের থেকে ব্যাংকার একটা চিঠি পান। তাতে লেখা ছিল, মাই ডিয়ার জেলার, আমি আপনাকে 6টি ভাষায় এই লাইনগুলো লিখছি। যারা এই ভাষাগুলো জানে তাদের এটা পড়তে দেবেন। যদি তারা এই ভাষার মধ্যে একটাও মিস্টেক বা ভুল খুঁজে না পায়, তাহলে আমি আপনাকে অনুরোধ করছি বাগানে একটা গান ফায়ার করবেন, গুলি ছুঁড়বেন, আর ওই গুলির আওয়াজ শুনে আমি বুঝে যাব যে আমার এই প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়নি। জিনিয়াসরা, প্রতিভাবান ব্যক্তিরা বিভিন্ন যুগে বিভিন্ন দেশে
আলাদা আলাদা ভাষায় কথা বলেন, কিন্তু একই অগ্নিশিখা তাদের সবার মধ্যে আছে। এখানে জ্ঞানের আলোর কথা বলা হচ্ছে। লয়ার লেখেন, যদি আপনি জানতেন যে আমার অন্তরাত্মা সেগুলো বুঝতে পেরে কি অপার্থিব আনন্দ, সুখ অনুভব করছে। যাই হোক, লয়ারের সেই ইচ্ছা পূরণ হলো। ব্যাংকার তার বাগানে 2টো গান ফায়ারের অর্ডার দেন। যদিও লয়ার একটা গান ফায়ারের কথা বলেছিলেন, কিন্তু ব্যাংকার 2টো গান ফায়ারের অর্ডার দেন, এটা বোঝাতে যে তার লেখার লাইনগুলো একদম পারফেক্ট ছিল, কোনো ভুল ছিল না। 10 বছরের পর লয়ার স্থির হয়ে টেবিলে বসে থাকতেন আর গসপেল ছাড়া কিছুই পড়তেন না। গসপেলের পর তিনি থিওলজি, হিস্ট্রি পড়তে লাগলেন। তার বন্দি দশার শেষ 2 বছরে তিনি প্রচুর বই পড়লেন। তিনি ন্যাচারাল সায়েন্স বা প্রকৃতিবিজ্ঞান নিয়ে ব্যস্ত ছিলেন। তারপর তিনি বায়রন, শেক্সপিয়ার এইসব রাইটারদের লেখা বইগুলোও চাইলেন। তিনি নোট বা চিরকুটে লিখে জানিয়ে দিলেন যে কেমিস্ট্রি, মেডিসিনের বই লাগবে, একটা নভেল, ফিলসফি এবং থিওলজির ওপরেও কিছু বই চাই। তার এই পড়া সাজেস্ট করে, তার এই পড়া দেখে মনে হয় যে একজন মানুষ তার ধ্বংস হয়ে যাওয়া জাহাজের মধ্যে সাঁতার কাটছে, আর প্রথমে একটা মাস্তুল, তারপরে আর একটা, প্রাণপণে ধরে তার জীবনকে বাঁচাতে চাইছে। আর এই সব কিছুর মধ্যে দিয়েই 15 বছর কেটে গেল। আর এখন ওল্ড ব্যাংকার এই সব কিছু মনে করছেন আর ভাবছেন, আগামীকাল 12টার সময় লয়ার আবার তার স্বাধীনতা ফিরে পাবে। আমাদের এগ্রিমেন্ট অনুসারে আমাকে 2 মিলিয়ন দিতে হবে ওই লয়ারকে। আর যদি আমি তাকে 2 মিলিয়ন দিয়ে দিই, তাহলে আমার সব শেষ। আমি পুরো নিঃস্ব হয়ে যাব, আমি পুরো ধ্বংস হয়ে যাব। ব্যাংকার কেন এরকম ভাবছেন? কারণ এই 15 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। 15 বছর আগে যখন তিনি বাজি ধরেছিলেন, তখন তার অনেক টাকা পয়সা ছিল, তখন তিনি অনেক টাকার মালিক ছিলেন। কিন্তু এই 15 বছরে জুয়া খেলে, স্টক এক্সচেঞ্জে টাকা লাগিয়ে ব্যাংকারের অনেক টাকা বেরিয়ে গেছে। এখন তার মার্কেটে অনেক ধার, তার অনেক ঋণ হয়ে গেছে বাজারে। ব্যাংকার ভাবলেন যে লয়ারের বয়স এখন মাত্র 40, সে আমার থেকে আমার শেষ টাকা পয়সাগুলোও নিয়ে নেবে আর 2 মিলিয়ন টাকার মালিক হয়ে যাবে। তারপর লয়ার বিয়ে করবে, লাইফটাকে এনজয় করবে, জুয়া খেলবে। আর তখন আমি তখন তার দিকে ভিখারির মতো তাকিয়ে থাকব। না, এটা কিছুতেই হতে পারে না। দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচার একটাই উপায়, লয়ারের মৃত্যু। লয়ারকে মরতেই হবে। রাত 3টে বাজলো। বাইরে গাছের মর্মর ধ্বনি শোনা যাচ্ছিল। ব্যাংকার দেখলেন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তিনি কোনো আওয়াজ করলেন না। তিনি দরজার চাবিটা নিলেন, যে দরজাটা 15 বছর খোলা হয়নি। ওভারকোটটা পরে তিনি বাড়ির বাইরে বেরোলেন। বাগানটা অন্ধকার ছিল আর সেখানে ঠান্ডা ছিল, বৃষ্টি হচ্ছিল, বাগানে বাতাস বইছিল। তিনি 2বার ওয়াচম্যানকে ডাকলেন, কিন্তু কোনো উত্তর এলো না। ওয়াচম্যান নিশ্চয়ই এরকম ওয়েদার বলে ঘুমিয়ে পড়েছে। তিনি আস্তে আস্তে লয়ার যে ঘরে আছেন সেই ঘরের দরজার দিকে গেলেন। তিনি ওই ছোট জানালা দিয়ে দেখলেন যে সেই ঘরে একটা মোমবাতি ম্লানভাবে জ্বলছে। আর বন্দি লয়ার একটা টেবিলে স্থিরভাবে বসে আছে। তার পিঠটা দেখা যাচ্ছিল। তার টেবিলে, 2টো চেয়ারে, টেবিলের কাছে একটা কার্পেটে বই ছড়িয়ে ছিটিয়ে আছে। এরকম করে 5 মিনিট কেটে গেল, কিন্তু ব্যাংকার দেখলেন যে বন্দি লয়ার একটুও নড়লেন না। ব্যাংকার দরজায় ট্যাপ করলেন, টোকা দিলেন, কিন্তু তিনি নড়াচড়াও করলেন না, আর কোনো রেসপন্সও এলো না। তারপর ব্যাংকার খুব সাবধানে সেই দরজায় যে সিলটা ছিল সেইটা ভেঙে দিলেন। চাবি দিয়ে তালাটা খুললেন। তালাটা জং ধরে গিয়েছিল, তাই খোলার সময় বেশ আওয়াজ হলো। দরজাটাও বেশ আওয়াজ হয়ে খুলে গেল। ব্যাংকার আশা করেছিলেন যে বন্দি মানুষটা চিৎকার করে উঠবে তাকে দেখে, কিন্তু 3 মিনিট কেটে গেলেও ঘরে একই রকম নীরবতা থাকলো। তখন ব্যাংকার সিদ্ধান্ত নিলেন যে তিনি ভেতরে ঢুকবেন। ঘরে ঢুকে দেখলেন টেবিলে একজন ক্ষীণকায় কঙ্কালের মতো মানুষ বসে আছেন। তার মাথায় লম্বা লম্বা চুল হয়ে গেছে, মুখে রুক্ষ সূক্ষ্ম খোঁচা খোঁচা দাড়ি, তার গালগুলো ভিতরের দিকে ঢুকে গেছে, আর তার হাতগুলো এতটাই রোগা যে সেগুলো দেখতে ভয়ঙ্কর লাগছে। মানুষটা টেবিলে হাতের ওপর মাথা রেখে বসেছিলেন, আর তার মাথার কাছে টেবিলের ওপর কাগজে কিছু একটা লেখা ছিল। হাতের লেখাটা খুব সুন্দর ছিল। ব্যাংকার ভাবলেন লোকটা ঘুমিয়ে পড়েছে আর মিলিয়ন মিলিয়ন টাকার স্বপ্ন দেখছে। ব্যাংকার ঠিক করলেন এই অর্ধমৃত মানুষটাকে তুলতে হবে, বিছানায় ছুঁড়ে ফেলে দিতে হবে, আর তারপর বালিশ দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলতে হবে। তিনি ভাবলেন এটা খুবই সহজ হবে। কিন্তু তার আগে ওই কাগজটা যেটা টেবিলের ওপর পড়ে আছে একটু পড়ে দেখা যাক। ব্যাংকার তখন কাগজটা টেবিল থেকে নিয়ে পড়তে লাগলেন। তাতে লেখা আছে, আগামীকাল আমি আমার স্বাধীনতা ফিরে পাবো, অন্য মানুষের সাথে মেলামেশার অধিকার ফিরে পাবো, কিন্তু এই ঘর ছেড়ে যাওয়ার আগে এবং সূর্যের আলো দেখার আগে আপনাকে কিছু কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি। আমি এখন ফ্রিডম, লাইফ, হেলথ এগুলোকে তুচ্ছ বলে মনে করি।
পার্থিব সব জিনিস আমার কাছে এখন অর্থহীন। এই 15 বছরে আমি অনেক বই পড়েছি, আমি গান করেছি, অনেক কিছু কল্পনা করেছি। কল্পনার জগতে নদী, সবুজ জঙ্গল, লেক, শহর এগুলো দেখেছি। পৃথিবী ভ্রমণ করে ফেলেছি। এই 15 বছরে আমি প্রচুর বই পড়ে অনেক জ্ঞান অর্জন করেছি। মানুষেরা সত্যকে মিথ্যার মধ্যে খুঁজে বেড়ায়, কুৎসিতকেই সুন্দর বলে মনে করে। আসলে তারা জানেই না সত্য, সৌন্দর্য এগুলো কী। আপনি গর্বিত হতে পারেন, জ্ঞানী হতে পারেন, কিন্তু মৃত্যু এসে একদিন আপনাকে পৃথিবী থেকে মুছে দেবে। এই 15 বছরে আমি নিজেকে অনেক উন্নত করেছি। এখন আমি পার্থিব জিনিস, ধনসম্পদ এগুলোকে কতটা তুচ্ছ বলে মনে করি এটা প্রমাণ করতে আপনার 2 মিলিয়ন আমি প্রত্যাখ্যান করছি। যে 2 মিলিয়নকে আমি একদিন আমার সব কিছু বলে মনে করতাম, সেই 2 মিলিয়ন আজকে আমার কাছে অর্থহীন। আমার কাছে মনের শান্তি, আধ্যাত্মিক জ্ঞানই এখন সব কিছু। আমি চুক্তির শর্ত ভেঙে দিচ্ছি। আগামীকাল নির্ধারিত সময় শেষ হওয়ার 5 ঘন্টা আগেই আমি ঘর থেকে বেরিয়ে যাব। তাহলে আর 2 মিলিয়ন দিতে হবে না আমাকে। আমি ওই 2 মিলিয়ন চাই না। চিঠিটা পড়ার পর ব্যাংকারের চোখে জল এলো। তার নিজের ওপর প্রচণ্ড ঘৃণা হলো। তিনি তার নিজের ঘরে গেলেন আর বিছানায় শুয়ে পড়লেন, কিন্তু ঘুমোতে পারলেন না। তার চোখের জল আর ইমোশন, আবেগ তাকে জাগিয়ে রাখল। পরের দিন সকালে ওয়াচম্যান যারা ছিল তারা ছুটে এসে ব্যাংকারকে বলল যে তারা দেখলো যে বন্দি লয়ার জানলা দিয়ে বাগানে গেলেন, তারপর গেটের কাছে গিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। তারপর আর তারা তাকে দেখতে পায়নি। তখন ব্যাংকার গিয়ে দেখলেন যে সত্যি লয়ার চলে গেছেন। তখন ব্যাংকার লয়ারের লেখা কাগজটা টেবিল থেকে তুলে নিলেন, আর লোকেদের অপ্রয়োজনীয় কথাকে অ্যাভয়েড করতে তিনি সেটাকে নিজের ঘরের সিন্দুকে রেখে দিলেন। তো গাইস, এই ছিল আজকের আলোচনা।